বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদুল আজহার আগের দিন সন্ধ্যার কিছু ফুটেজ নিয়ে ঈদের দিন এবং ঈদের পরদিন দৈনন্দিন কাজকর্ম সহ ঈদ উপলক্ষে যা যা সাংসারিক কাজকর্ম গুছগাছ করলাম সেটাই শেয়ার করতে চলে এসেছি আজকে আপনাদের মাঝে আমি। যেহেতু আজকের ভ্লগটা ঈদের আগে পরে এবং ঈদের দিন নিয়েই তৈরি করেছি, তাই এটা ঈদ ভ্লগও বলা যেতে পারে। আচ্ছা, এখন এখানে অনেক রকমের আইটেম গুছিয়ে নিচ্ছে আমার বাচ্চারা। আমার হাজব্যান্ড একটা ডাব এবং টেস্টি ট্রিটের থেকে সিঙ্গারার আর শর্মা নিয়ে এসেছেন। এই সাদা প্যাকেটটার মধ্যে আছে ছেলের পছন্দের খাবার, আর ওর নিজের থেকে টাকা দিয়েই নিয়ে এসেছে মাকে ইফতার করাবে বলে। আজকে আমি রোজা রেখেছি। তালের শাঁসও ছিল এখানে। তালের শাঁসগুলো অবশ্য দুপুরে আনা হয়েছিল, বাচ্চারা খেয়ে বাকি আমার জন্য এগুলো রেখেছে। যেহেতু একাই রোজা রেখেছি, এখানে একটা পাউরুটিও এনেছিলেন। যাই হোক, ঈদের আগদিন রোজা রেখেছিলাম, আর ইফতারের আইটেম যা যা ছিল, যদিও কেনা জিনিস ছিল তবুও বেশ অনেক রকমের আইটেম বাচ্চারা রেডি করে ফেললো আমার জন্য। ওইদিকে আমি বাচ্চাদের জন্য চুলায় ওই যে ছাগলের গোশতগুলো ধুয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে চাপিয়ে দিয়ে এসেছি, ওগুলো রান্না হতে থাক। মাগরিবের আগে আমি শরবত আর কিছু অল্প স্বল্প খাবার খেয়ে নামাজ পড়ে এসেছি, বাচ্চারাও নামাজ পড়ে এসেছে। এখন সবাই মিলে ইফতার এর জন্য যা যা আইটেম করা হয়েছে ওই খাবারগুলো খেয়ে নেব। আমি রেডি করতে করতে এদিকে বাচ্চাদের ডাকছি, ওরা আসছে না, এখন খাবে না, কেউ বলছে ইচ্ছে করছে না। ওরা বলছিল আপনি তো রোজা রেখেছেন, আপনি খেয়ে নেন, ওরা পরে খাবে, এরকম বলছিল। ইফতার সেরে চুলায় ছাগলের গোশতগুলো বসিয়ে দিয়ে এসে আমি আগামী দিন কোরবানির গোশত রান্না করার জন্য মশলাপাতিগুলো সব গুছিয়ে নিচ্ছি। জিরা ধনিয়াগুলো বেছে পরিষ্কার করে দিচ্ছি, আর পেঁয়াজগুলো ওইভাবে মুখ কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ ভেজানোর পর এগুলোর খোসা ডলা দিলে এমনিতেই উঠে যাবে। এতে পেঁয়াজের খোসা ছাড়াতে আর বেশি ঝামেলা হবে না। পেঁয়াজের খোসা ছাড়ানোর আগে এইভাবে কেটে দিয়েছিল আমার ছেলেটা। ও বলছিল আম্মুকে হেল্প করবে, তো ওকে আমি দেখিয়ে দিয়েছি, ও এগুলো কেটে দিয়েছে। এখন পানিতে ভিজিয়ে রাখছি। এইখানে ছাগলের গোশতগুলো একেবারে ভালো মতো ধোয়া হয়েছে, তারপরেও একটু লেবু চিপড়ে দুই ভাগে যে ভাগ করে নিয়েছিলাম, দুটো ভাগেই লেবু দিয়ে ভালো করে এগুলোকে, যাতে গন্ধটা চলে যায়। ছাগলের গোশতের মধ্যে এমনিতেই একটু গন্ধ থাকে, তো ফ্রেশ হওয়ার জন্য আমি লেবু মেখে ঢেকে রেখে দিয়েছি। পরবর্তীতে ওইগুলো ধুয়ে সব মশলাপাতি দিয়ে কষিয়ে রাখবো। এইদিকে হয়েছে এলাহি কাণ্ড। আগের ব্লেন্ডার মেশিনটাতে তো আদা রসুন পেস্ট করা হয়েছিল, আর তা করা হয়েছিল গতদিন। আজকে মশলা জিরা ধনিয়া যখন করতে গিয়েছিল আমার মেয়েটা, তো ওই মেশিনে হচ্ছিল না আর কি পারফেক্টলি। প্রত্যেক বছর আমি কিন্তু জিরা ধনিয়া এগুলো ভাঙিয়ে আনি মেশিনে, বাজার থেকে আর কি। এই বছর তা করা হয়নি, তো ব্লেন্ডার মেশিনে হচ্ছিল না দেখে ঈদের আগদিনই রাত প্রায় 12টা বাজে এখন, তো নিয়ে এসেছে এই মেশিনটা আর কি আমার হাজব্যান্ড গিয়ে। এলজির এই মেশিনটা থেকে বলছিলাম প্রত্যেকটা পার্টস খুলে খুলে দেখানোর জন্য। আমি দেখছিলাম কীরকম পড়ে, ব্লেডগুলো কেমন। এর আগে আমি এইগুলো ব্যবহার করিনি। ছোটোখাটো ব্লেন্ডার মেশিনেই আমার কাজ চলেছে। আর ঈদের আগে জিরা ধনিয়ার পাউডার একটু বেশি করেই ভাঙিয়ে নিতাম বাজার থেকে, আর তাতেই সারা বছর চলে যেত। এই বছর মেশিন ঘরেই নিয়ে আসবো, ব্লেন্ডার মেশিন, সেজন্যই কিসমতে আল্লাহ রেখেছে।
তো ঈদের আগের দিন রাত্রিতে গিয়ে এটা নিয়ে আসলো। এত রাত হয়ে গিয়েছে, এখন আর ব্লেন্ড করে দেখিনি। তো যে জিরা ধনিয়াগুলো রেখে দিয়েছিলাম সকালে, সবার আগে ওগুলো ব্লেন্ড করে নিয়েছে। আমার মেয়েটাই আমাকে ব্লেন্ড করে দিয়েছে। এলজির এই ব্লেন্ডার মেশিনটা কেমন সার্ভিস দেয়, কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন। আমি এর আগে আর ব্যবহার করিনি। তো ঈদের দিন সকালে ওগুলো পেস্ট ভালোই হয়েছে, জিরা ধনিয়াগুলো। আর প্রথমেই আমি ছাগলের গোশতগুলো রান্না করে নিয়েছি। খুব বড় একটা টেনশন থেকে মুক্তি পেলাম। বাপ বেটা কিছু খাওয়া ছাড়াই নামাজ পড়তে চলে গিয়েছেন। ওরা বাপ বেটা সকাল সকাল ঈদের নামাজে চলে গিয়েছেন, আর জামাত ছিল সকাল 7টায়। এইদিকে রুটি বানানোর জন্য আটাও করা হয়ে গিয়েছে। মসজিদ থেকে নামাজ পড়ে আসার আগেই রুটিও হয়ে গিয়েছে, রুটি গোশত হয়ে গিয়েছে, মিষ্টান্ন কিছু ছিল। ঈদের নামাজ পড়ে এসে সবাই মিলে খেয়ে নিল। এই বছর গরু কোরবানি দেওয়ার আগেই রুটি গোশত খাওয়া হয়েছে, তবে আমার হাজব্যান্ড খাননি। উনি আগে গরুর গোশত, কলিজা এগুলো এনেছেন, তারপরে রান্না করার পরে খেয়েছেন। বাচ্চারা রুটি এবং ছাগলের গোশত দিয়ে নাস্তা সেরেছেন। গত রাত্রে বেশি রাত করে শুয়েছি, তাই আগে থেকেই সব মশলাপাতি 12টার পরেই এগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম। আমি পেঁয়াজগুলো একটা পলিব্যাগে ঢুকিয়ে ডিপে রেখে দিয়েছিলাম, না হয় গন্ধ ছুটে যেতে পারে। তাই সকাল সকাল এগুলো নামিয়ে রেখেছিলাম। একদম ফ্রেশ ছিল সব মশলাগুলো। আর টুকটাক কিছু কাজে আমার হাজব্যান্ডও সাহায্য করেছেন, কারণ গরুর কাটাকাটি গোশত রেডি করার ওইখানে ওনাদেরকে যেতে হয়নি, লোক ধরিয়ে নিয়েছে, ওরাই সব ঠিকঠাক করে দিয়েছে। এই বছর আমরা যেহেতু ঢাকায় ঈদ করেছি, তাই এই নিয়মেই আমাদের করতে হয়েছে। আর গ্রামে ঈদ করলে তো গ্রামে উঠানে বসে সবাই মিলে আমরা গোশত রেডি করি, কাটাকাটি করি। আমার হাজব্যান্ডরা আর কি গরুর চামড়া ছাড়ানো, গোশত নামানো এইগুলোর কাজকর্ম করে থাকেন, হাতে হাতে সবাই করে। গ্রামের ঈদে আলাদা আর একটা সৌন্দর্য। উঠানে গোল হয়ে বসে সবাই গোশত কাটাকাটি করার আনন্দটাই আলাদা। পিঠা বানিয়ে সবাই মিলে একসাথে নাস্তা করা। যাই হোক, এখানে লোকগুলোই সব করে দিয়েছে, কারোরই কোনো কিছু ধরাছোঁয়া লাগেনি। ওরা সব সুন্দরভাবে রেডি করে দিয়ে গিয়েছেন, আর আমার হাজব্যান্ড সহ ওগুলোকে মেপে ভাগ করে ঘরে নিয়ে এসেছেন। আর এখানে প্রথম যে কলিজা নিয়ে এসেছিল সেই কলিজাগুলো আর কিছু গোশত দিয়ে আমি সবার আগে এক পাতিল রান্না চাপিয়ে দিয়েছি। আনুমানিক 5-6 কেজি গোশতর মতো হবে। তো ওগুলো রান্না হলে তারপরে আমার হাজব্যান্ড নাস্তা সারবেন। ওনাকে বারবার বলছিলাম নাস্তা করতে, উনি বলেন যে না, কলিজাটা রান্না হলে তারপরে। ঈদের দিনটা আমাদের ওইভাবেই গিয়েছে। ওই দিন আর কোনো মেহমান ছিল না। ঈদের পর দিন আমার হাজব্যান্ড এবং আমার ছেলে ওরা গ্রামে গিয়েছিল। কালকে কি খেয়েছে না খেয়েছে, তাই আজকে কোরবানির গোশত দিয়েই কয়েকটা আইটেম আমি রান্না করে নিয়েছি। এইগুলো ছিল গরুর গোশতের রেজালা। রাত্রিবেলা তো এগুলো একটু গরম করতে করতে ঝোল আর একটু মাখো মাখো হয়ে যাবে। আর পায়াগুলো আধা রান্না করা শেষ হয়ে গিয়েছে আমার। মেহমান সহ ঘরের কেউ যদি খেতে চায়, তাই নেহারির ঝোলগুলো মোটামুটি রেডি। আর চাইলে মাছ ডিম পরবর্তীতে করা যাবে। এইখানে আমি পরদিন সকালবেলা নাস্তা টাস্তা সেরে দুপুরে রান্নার আয়োজন করার আগে এই জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। ওই যে আমার ঘরে পানি ঢুকেছিল, এদের 2 দিন আগে আমি দেখিয়েছি, ভিডিওতে শেয়ার করেছিলাম। প্রচুর বৃষ্টির কারণে জানালা দিয়ে পানি ঢুকেছিল। আর এইগুলো ছিল শোকেসের বাহিরে, অর্থাৎ বাড়তিগুলো। ওই রুমেই একটা স্টোর রুমের মতো জায়গা আছে,
নিচে ফ্লোরে তক্তার মতো বিছিয়ে ওর উপরে রেখেছিলাম। তো ভাবলাম যদি পানি ঢুকে তাহলে, তো বের করে দেখি যে কোনো কিছুই নষ্ট হয়নি, পানিও ঢুকেনি। তাই আজকে এগুলো ধুয়ে মুছে একটু রোদ্রে শুকিয়ে তারপর রেখে দিচ্ছি। দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন। দিন রাত্রি সবসময় প্রচণ্ড গরম পড়ছে। আমি প্রচুর গরমের মধ্যে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়ে তারপরে ভয়েস ওভার দিচ্ছি। জানি না শুনতে কেমন হবে বা আদৌ বুঝতে পারছেন কি না ভিডিওর ভয়েসগুলো। বুঝতে সমস্যা হলে প্লিজ ব্যাপারটা ম্যানেজ করে নিয়েন। এই হচ্ছে ঈদের পরদিন সন্ধ্যার নাস্তা করতে বসেছি। মেয়ে ফুডিং বানিয়েছে। মাগরিবের নামাজ পড়ার পরে ও ডাকছিল আমাকে, তো মা মেয়ে মিলে ফুডিংয়ে দিয়ে সন্ধ্যার নাস্তাটা সেরে নিচ্ছি। এর পরবর্তীতে কফি খাবো। আর এই পাশে সমস্ত পাতিলগুলো আবার গরম করে এনে রেখেছি। সকালের কিছু রুটি ছিল এখানে, নেহারির ঝোলের পাতিল এটা। ওই যে বলেছিলাম না, মেহমান আসার আশায় এগুলো রেডি করে রেখেছি, হাফ রেডি আর কি। এখানে আমাদের ঘরের জন্য সাদা ভাত রান্না করেছি। আমার ছেলে বলেছিল সাদা ভাত রান্না করতে, ওরা তো রাতে এসেই বাসায় খাবে, সেজন্য রান্না করে নিয়েছি। সকালের একটু তরকারি ছিল, আর এখানে রেজালা যে রান্না করেছিলাম সেটা। প্রত্যেকটা রান্নার লুক যেমন হয়েছে তেমনি হয়েছে টেস্টি। আসলে কোরবানির গোশত বলে কথা, এমনিতেই টেস্ট হয়। অল্প মশলা দিয়ে রান্না করলেও টেস্টের তুলনা হয় না। মেহমান আসার আশায় যে আমি রান্না করেছিলাম সব টেবিলে এভাবেই রেখে দিয়েছি, কোথায় রাখবো আর। এদিকে বাপ বেটার জন্য আমার মেয়ে আলাদা আবার ফুডিং বানিয়ে রেখেছে। বড় একটা ফুডিং আস্ত আছে, আর এপাশে ছোট আমরা যে খেয়েছি ওখান থেকে একটু আছে। মেহমান আসেনি তো কি হয়েছে, নিজেরাই ঘরে খেয়ে নিয়েছি। তবে পরবর্তীতে মেহমান আসবে। গরমের জন্য একটা পাতিলও আমি মিটসেফে ঢুকাইনি। দুটো পাতিল আছে মিটসেফে, আর বাকি সমস্ত পাতিলগুলো খাবার টেবিলের উপরেই রেখেছি যাতে ফ্যানের বাতাস লাগে। আচ্ছা, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বিদায় নেবার পালা। ঈদের তৃতীয় দিন সকালবেলা একটা একটা করে সব আমি গরম করছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আগামী ভিডিও দেখবেন এই আশায়। আল্লাহ হাফেজ।